গেল গেল দেখলেন, এই যে কইছিলাম না, ওইভাবে আমি কথা বলি না। তাই আপনারা মনে করেন সাদা মাটা, কোনো কমেডি নাই, গুজব নাই, কেন শুনবো? তবে যারা শোনেন, আমি সেই দর্শক শ্রোতাকে উদ্দেশ্য করে বলছি, আমি আর যে কথাগুলো বলবো, যেমন আজকে যে টাইটেল, লক্ষণ খারাপ, নির্বাচনের পরে দেশে একটা সামরিক একনায়কতন্ত্র আসতে পারে, সম্ভাবনা। নির্বাচনও একটা সম্ভাবনা। নির্বাচন না হওয়ার সম্ভাবনা যেমন, হওয়ার সম্ভাবনাও তেমন। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আদৌ, তারপরে যারা ক্ষমতায় আসবে তারা কতদিন ক্ষমতায় থাকতে পারবেন, এ ব্যাপারে আমি খুবই মানে চিন্তিত। নির্বাচনের পরে যে সরকার আসবে তারা খুব বেশি দিন টিকবে। পর্দার অন্তরালেই একটা সামরিক একনায়কতন্ত্র আসছে, এবং সেই একনায়কতন্ত্রের সঙ্গে বেসামরিক কিছু ব্যক্তিবর্গ, কিছু সংস্থা, কিছু রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তারা থাকবেন। কোন সামরিক সরকারই কিন্তু বুদ্ধিজীবী এবং বেসামরিক সহযোগীদের সমর্থন ছাড়া টিকতে পারে না। সেটা আইয়ুব খানেরটাই বলেন, আর এহিয়া খানেরটাই বলেন, আর পরে বাংলাদেশে যারা সামরিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, হোসেন মোহাম্মদ এরশাদ বা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, তারা সবাই কিন্তু বেসামরিক জনগণের সহায়তা এবং সাহায্য নিয়েই দালালি, তারা দালালি করেছেন, সহযোগিতা করেছেন, সুতরাং সামরিক সরকার টিকে ছিল। এখন দেশে কোনো সামরিক সরকার নেই, তবে কমপক্ষে 30 জন জেনারেল, 1 স্টার থেকে 4 স্টার, মানে ব্রিগেডিয়ার থেকে ফুল জেনারেল পর্যন্ত কমপক্ষে 30 জন, তার ভেতরে জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্ভুক্ত, তারা প্রত্যক্ষভাবে মানুষ হত্যা করেছে। কমপক্ষে 1400 মানুষ জুলাই আগস্টে হত্যা করেছে, আর এর আগে 15 বছরে আরো কয়েক হাজার লোককে গুম করেছে, হত্যা করেছে, নিপীড়ন করেছে। হাসিনার স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রেখেছে ওয়াকারুজ্জামান, তার আগে আজিজ এবং অন্যান্যরা, শফিউদ্দিন। সুতরাং এদের কারোই কোনো শাস্তি হয়নি, হবে না বলেই মনে হয়। কারণ জনগণ কিন্তু মূল আদর্শ থেকে, মূল উদ্দেশ্য থেকে সরে গেছেন। তারা মনে করেন যে ইউনূস সাহেব তো ভালোই চালাচ্ছেন, ওয়াকারুজ্জামানও ভালো লোক। প্রথম আলোর একটা সার্ভেতে দেখলাম, শতকরা 80 জন বাংলাদেশি মনে করেন ওয়াকারুজ্জামান ভালো লোক, তিনি দেশকে রক্তক্ষরণ থেকে বাঁচিয়েছেন। এবং আরেকটা সার্ভেতে দেখা গেল যে ডক্টর ইউনূস খুবই জনপ্রিয়, 70% লোক তাকে সমর্থন করে। এই সার্ভেটা করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, IRI, এই ডিসেম্বরের 2 তারিখে, যে অগাস্ট 2023 সালে হাসিনার ক্ষমতা থেকে পড়ে যাওয়ার 1 বছর আগে এই IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ভবিষ্যৎবাণী করেছিল তাদের রিপোর্টে যে হাসিনার পক্ষে দেশের 70% জনসাধারণ রয়েছে। IRI রিপোর্ট করলো 2023-এ যে হাসিনা টিকে যাবে। 2023-এর অগাস্টে 70% বাংলাদেশি হাসিনার পক্ষে। আর ঠিক 1 বছর পরে আমরা দেখছি হাসিনা কোন দিকে পালাবে, কিভাবে পালাবে, সে রাস্তা খুঁজে বের করে দিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামান প্রত্যক্ষভাবে ভারতের সঙ্গে সহযোগিতা করে হাসিনার পালাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। যাই হোক, এখন যে ব্যাপারটা ঘটছে, ডক্টর ইউনূস 70% লোকের সমর্থন নিয়ে টিকে আছেন, তবে এমনও হতে পারে 1 সপ্তাহ পরেই দেখা যাবে ওনার জনপ্রিয়তা যেটা আমরা মনে করছি সেটা নেই। তবে তিনি অনেকগুলো ভালো কাজ করেছেন। ভালো কাজের ফাঁক দিয়ে তিনি মার্কিন সাম্রাজ্যবাদের যে ইন্টারেস্ট, সেগুলো খুব সুচারুভাবে সুরক্ষণ করে যাচ্ছেন। এই ব্যাপারে তাকে ডক্টর খলিলুর রহমান প্রচন্ড রকম সহায়তা করছেন। তার ক্যাবিনেটের ভিতরে লোকজন রয়েছে যারা প্রত্যক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা করে, দালালি করে,
ইসরায়েল লবি এবং আমেরিকান লবির তারা দালাল, এবং তাদের ভেতরে ভারতপন্থী উপদেষ্টারাও রয়েছেন। এই সম্মিলিত মার্কিন ভারতীয় ষড়যন্ত্রের খপ্পরে বাংলাদেশ। তাই নির্বাচন যদি হয়েও যায় ফেব্রুয়ারি মাসে, তারপরে কিন্তু দুর্যোগ আসবে, লক্ষণ খুব খারাপ। দেশে একটা সামরিক বাহিনীর একটা স্বৈরাচারী সরকার আসবে, এমন পরিস্থিতি সৃষ্টি হবে, জনগণ বলবে যাক, সামরিক শাসনই আমাদের জন্য ভালো। সে ব্যবস্থা কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে। যে বিভেদ দেখছেন, যে দ্বন্দ্ব দেখছেন, গালাগালি দেখছেন, জামাত এবং অন্যান্যরা যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, তাতে লক্ষণ খুব ভালো নয়, লক্ষণ খারাপ। কে বলছেন? আমি বলছি। ম্যাভেরিক যে কথা কেউ বলে না, যে পথ কেউ মারায় না, আমি সে কথা বলি, সেই পথ মারাই। আমার কথা যদি বিশ্বাস করেন দেখবেন, নইলে আমার অনুষ্ঠান দেখবেন না, মনে কষ্ট পাবেন। ইউনূস সাহেব যে এই হত্যাকারীদের ৩০ জন জেনারেল এবং আরো শত শত হত্যাকারীদের ডিফেন্ড করে যাচ্ছেন, রক্ষা করে যাচ্ছেন, এতে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। কারণে বিচার হচ্ছে না। আমি বারবার বলি, আবার বলছি, হত্যাকারীদের অন্যতম ওসি প্রদীপ হয়নি। ইউনূস সরকার কেন শাস্তি দিচ্ছেন না? কেন বাদ বাকি লোকদের বসিয়ে রেখেছেন? এখনকার যে পুলিশের আইজি, তার সম্বন্ধে বিডিআর হত্যার সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। বিডিআর হত্যাকাণ্ডের জন্য এরকম বহু লোকের সম্পৃক্ততা বের হচ্ছে, যেগুলোর জেনারেল ওয়াকারুজ্জামান ধামা চাপা দিতে চেয়েছেন। এই ওয়াকারুজ্জামান বলেছেন বিডিআর হত্যায় বিডিআর এর কিছু সৈনিক ছাড়া আর কারো সম্পৃক্ততা নেই, কেননা কান টানলে মাথা আসে। তিনি এবং আরো অনেকেই জড়িয়ে পড়েন বিডিআর হত্যার ঘটনায়। তাই উনি বলেন ফুল স্টপ, আর কোনো কথা বলা যাবে না। মানে ইনকোয়ারি কমিশনকে ডিফাই করে ইনকোয়ারি কমিশন রিপোর্ট আসার আগেই তিনি এই উচ্চবাচ্য করেছিলেন। তারপরেও ৮০% মানুষ মনে করেন জেনারেল ওয়াকারুজ্জামান খুব ভালো মানুষ। এটা নিয়তির পরিহাস, এটা আমাদের দুর্ভাগ্য যে খারাপ লোকদেরকে আমরা অধিকাংশ মানুষ মনে করে খুব ভালো। আর মানে যারা কোনোদিন ক্ষমতায় আসে নাই, এদেরকে ক্ষমতা নিয়ে আসলেই বোধহয় দেশের অবস্থা খুব ভালো হয়ে যাবে, যেমন জামাত ইসলামী। আজকের মোদ্দা কথাটা হচ্ছে, আপনার জর্জ অরওয়েলের নাম শুনেছেন? ওটা তার ছদ্মনাম, ব্রিটিশ একজন রাইটার ছিলেন। তার একটা খুব বিখ্যাত বই হয়েছে দ্য অ্যানিম্যাল ফার্ম, কমিউনিজমের উপর স্যাটায়ার। আরেকটা হচ্ছে ডিকটেটরশিপ, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটা বই লিখেছিলেন তিনি, খুব বিখ্যাত বই। বইয়ের নাম হচ্ছে 1984, বইয়ের নাম। এই 1984-এ তিনি কি বলেছিলেন? যে বিগ ব্রাদার ইজ ওয়াচিং, বড় ভাই তোমাদের দেখছে, তোমরা কি করো না করো। ডক্টর ইউনূসের সরকার বড় ভাই হবার রোল পালন করে যাচ্ছেন। হাসিনাও করেছিল। হাসিনা ইসরায়েল থেকে এনেছিল স্পাইওয়্যার, তার চাইতেও শক্তিশালী স্পাই ডিভাইস কিনেছেন ডক্টর ইউনূস, এবং তার রিপোর্ট দিয়েছেন জুলকারনাইন সায়ের। খুব সুন্দর রিপোর্টে উনি বলে দিয়েছেন যে এই ঘটনা কিন্তু ঘটছে, কিন্তু আমরা কেউ ভ্রুক্ষেপ করছি না। আমি জুলকারনাইন সায়েরকে ধন্যবাদ জানিয়ে আজকের মূল কথার দিকে আসি। এখন এই সরকার, আপদকালীন সরকার বলি বা ইন্টারিম সরকার বলি, তারা অধিকার বহির্ভূত একটার পর একটা কাজ করে যাচ্ছে। জনগণ ইউনূস সাহেবকে বিশ্বাস করেন, এবং তাই দেখেন ইউনূস সরকার কিভাবে আলী রিয়াজদের দিয়ে একটা ঐক্যমত্য একটা সনদ তৈরি করে ফেললেন, বাংলাদেশের কি হলো, হবে না হবে ইত্যাদি। যে সনদ করার কোনো অধিকার, কোনো ন্যায্য ম্যান্ডেট ইউনূস সরকারের নাই, ছিল না, নেই। তবে তারা করেছেন, জনগণ ওটা মেনে নিয়েছে। আমি মানছি না, আমি ম্যাভেরিক, আমি অঙ্গুলি হেলন করে বলছি ওইটা সম্পূর্ণ অন্যায়। অন্যায়কে যে সহে, সেও কিন্তু অন্যায় কার্যে জড়িত। আমার নিজের দেখা উদাহরণ, এই যে আপনাদের মনে আছে নাগরিক টিভি, তারা
বসুন্ধরা গ্রুপকে ব্ল্যাকমেইল করে $6 লক্ষ চাঁদা চেয়েছিল। $6 লক্ষ দাও, নইলে বসুন্ধরার অনেক কিছু আরো আমরা ফাঁস করে দেব। আমি নাগরিক টিভি নিয়মিত অংশগ্রহণ করতাম, কথা বলতাম। একটা প্রোগ্রাম ছিল তাজ হাসমির দৃষ্টিতে নাগরিক টিভিতে 2022 পর্যন্ত। 2022-এর মে মাসে যখন এই নাগরিক টিভির প্রধান মুস্তাফিজুর রহমান টিটো প্রকাশ্যে চোখের জল ফেলে বলছেন, লোভের বশবর্তী হয়ে আমরা অন্যায় করেছি, এই যেটা টেলিফোন যখন ফাঁস হয়ে গেল, এই মানে সাকি এবং এর টিটোর যত কুকর্ম বের হয়ে গেল, স্বীকার করলো তারা। আমি তো ভেবেছিলাম, আমি তো নাগরিক টিভি উইথড্র করলাম, আমি ভেবেছিলাম নাগরিক টিভিকে এখন আর কেউ দেখবে না। দেখেন আমি কত ভুল প্রমাণিত হলাম। আমি মনে করেছিলাম দেশের লোকের ভিতরে সততা, ন্যায়, সত্য, অপরাধীকে ঘৃণা করা, এটা হবে, নাগরিক টিভি বন্ধ হয়ে যাবে। আর এই আজকে নাগরিক টিভির সাবস্ক্রাইবার হচ্ছে 2.5 মিলিয়ন, 25 লক্ষ। 25 লক্ষ লোক একটা যে যারা স্বীকৃত, নিজেরা স্বীকার করেছে তারা চাঁদাবাজি করতে গিয়েছিল, $6 লক্ষ ঘুষ চেয়েছিল, চাঁদা চেয়েছিল, লোভের বশবর্তী হয়ে, তাদের প্রতি 25 লক্ষ লোকের সমর্থন রয়েছে। সুতরাং আপনাদের বলতে চাচ্ছি, বড় জোর 10,000 লোক আমার কথা দেখবেন, শুনবেন, বাদ বাকিরা বিশ্বাস করবেন না, তাদের মাথার উপর দিয়ে যাবে। তারা মনে করবে সবাই তো চুরি করে, চুরির বিরুদ্ধে কথা বলে আর কি হবে। চুরিটা রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে প্রবিষ্ট, আমি মনে করি শিক্ষিত লোকের কমপক্ষে 90% কোনো না কোনো ভাবে চুরি করতে চায়, করার ইচ্ছা আছে এবং চুরিকে সমর্থন করে। সেখানে আমি যে কথাগুলো বলবো, ডক্টর ইউনূসের সরকার যা করছেন, যারা বিশ্বাস করবেন আমার কথা, তাদের গা শিউরে উঠবে। আর যারা বিশ্বাস করবেন না, তারা বোকার স্বর্গেই বাস করেন। আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার থাকবে না। তবে যেটা কথা হচ্ছে, বিগ ব্রাদার ইজ ডেড। জর্জ অরওয়েলের বিগ ব্রাদার মরে গেলেও দ্য সিস্টেম সারভাইভস। হাসিনা চলে গেছে, বিগ ব্রাদার বা বিগ সিস্টার চলে গেছে, সিস্টেমটা রেখে গেছে, কিন্তু সিস্টেম সারভাইভ করছে এবং সেই সিস্টেমকে টিকিয়ে রেখেছেন স্বনামধন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা। কেননা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্ব বা কোথাও কোনো গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার সহযোগী শক্তি নয়। হাসিনার ভূত রয়েছে সরকারের উপরে, এবং জুলকারনাইন সায়ের যে কথাগুলো প্রকাশ করে দিয়েছেন, একটা রিসিট দিয়েছেন, দেখিয়েছেন উনি, ইউনূস সরকার অনেকগুলো স্পাইং ডিভাইস কিনেছেন গুপ্তচর বৃত্তি। এরা কোন মোবাইল ফোন দিয়ে কি বলা হচ্ছে না হচ্ছে এগুলো তারা বের করে ফেলতে পারবে। মনে করেন আপনি আপনার মোবাইল ফোন দিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছেন, সেটাও সরকার শুনছে, আর সরকারের বিরুদ্ধে কিছু বলছেন, সেটাও তারা শুনছে। তার মানে আড়ি পেতে শুনছে যে আপনি কি বলছেন। এই ডিভাইস কিনেছে ইউনূস সরকার, তার রিসিট ছাপিয়ে দিয়েছেন, ফটোকপি করে দিয়েছেন জুলকারনাইন সায়ের। আপনি কোথা থেকে, আপনার কোন মোবাইল ফোন থেকে কথা হচ্ছে, আপনি কোথায় আছেন এবং কি কথা বলছেন, সবই এই যন্ত্র দ্বারা বের করা সম্ভব। সেটা ইউনূস সরকার কিনেছে। তাদের তো ম্যান্ডেট হচ্ছে হত্যাকারী, লুটেরাদের বিচার করা আর একটা নির্বাচন অনুষ্ঠিত করা, দুইটা ম্যান্ডেট। এই ডিভাইস গুলো তারা কেন কিনলেন? হাসিনা কিনেছিল পেগাসাস ইসরায়েলের কাছ থেকে, সেগুলো এখনো ব্যবহৃত হচ্ছে। তারপরে ইউনূস কিনলেন ব্যাকপ্যাক নেটওয়ার্ক অ্যানালাইজার। আপনার ছোট্ট একটা ব্যাকপ্যাকের মতো একটা ছোট্ট প্যাকেট থাকবে, ঘাড়ে করে নিয়ে ঘুরতে পারবেন, সেটা দিয়ে আপনারা নজরদারি করতে পারবেন কে লোক, কোন লোক কোন কাজ করছে, কথা বলছে। সবচেয়ে ডেঞ্জারাস যন্ত্র তারা যেটা কিনেছেন, সেটা হচ্ছে ওয়াইড টেরাইন সার্চিং টুল, WTST। এই
মানে 8 কিলোমিটার পর্যন্ত জায়গায় তারা স্ক্রিনিং করতে পারবে। হোয়াইট টেরান সার্চিং টুল, এরা হচ্ছে কি একটা বড় এলাকা জুড়ে মোবাইল নেটওয়ার্ক, রেডিও সিগন্যাল সবকিছু স্ক্যান করতে পারবে এবং যন্ত্রটার ব্যাকপ্যাকে আপনি পিঠে করে নিয়ে ঘুরতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? জুলকারনাইন স্যারের ডকুমেন্টটা দেখেন, উনি রিসিট দেখিয়ে দিয়েছেন। এমন প্রযুক্তি বিশ্বের নানা দেশে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবহার করে, ক্রিমিনালদের জন্য ব্যবহার করে। ভালো কথা, ওরা বলবে যে এটা পুলিশের জন্য কিনেছি, কিন্তু পুলিশের জন্য কিনেছেন, তারপর তো ক্রাইম কমেনি, বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে, ক্রাইম হচ্ছে। ক্রাইম বন্ধ করার জন্য কিনেছেন, নাকি যাতে ভবিষ্যতে একটা একদলীয় সরকার এখানে আসে সেটার জন্য কিনেছেন? এবং এটা তো পার্লামেন্টে আলোচনা হওয়ার ব্যাপার, মিডিয়াতে আসার কথা যে আমরা এগুলো কিনবো, এত লক্ষ ডলার দিয়ে এগুলো কেনার দরকার আছে কিনা। কোন রকম নজরদারি নাই, পার্লামেন্টের ওভারসাইট হয়ে নাই, এখানে পাবলিক স্ক্রুটিনি নাই, কোনো ট্রান্সপারেন্সি নাই, মানে যে স্বচ্ছতা নাই। কি কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন, এটা জনগণের জানার অধিকার আছে। এবং পাবলিক স্ক্রুটিনি করবে, পাবলিক বলবে এটা কেনার দরকার আছে কি নাই। দেশে পার্লামেন্ট ইলেকশন হয়নি, এত তাড়াহুড়া করে ডক্টর ইউনূস এই যন্ত্রগুলো কেন কিনলেন? এটা কি একটু সন্দেহের জন্ম দেয় না? দেয়। ভারতীয় সুপ্রিম কোর্ট পেগাসাস কেলেঙ্কারিতে বলেছে রাষ্ট্র নিরাপত্তা বলে সবকিছু চাপা দেওয়া যায় না। ভারতেও পেগাসাস যন্ত্র কেনা হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পেগাসাস কেলেঙ্কারিতে রাষ্ট্র নিরাপত্তা বলে সবকিছু চাপা দেওয়া যায় না। নাগরিকের গোপনীয়তা মৌলিক অধিকার, সরকারের ট্রাস্ট আসটাই যথেষ্ট নয়। সরকার বলবে আমাদের বিশ্বাস করেন, আমরা আপনাদের কোনো তথ্য জানবো না, কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্ট বলছে না। সরকারকে জনগণ সরকারের ওই কথা শুনেই আশ্বস্ত হবে না যে ট্রাস্ট আস, আমরা তো তোমাদের কথা বলছি। এবং ভারতে তো যাই হোক নির্বাচিত সরকার রয়েছে, একটা অনির্বাচিত সরকার এই কাজটা করে দিচ্ছে। এবং যারা সরকারে আসবে, যে দলই আসে, তারা কিন্তু ডেমোক্রেসিকে ইন্ডিজেনাইজ করে ক্ষমতায় আসবে না। যতগুলো দল নির্বাচন করছে তাদের কোনোটাই সুষ্ঠু গণতন্ত্রে বিশ্বাস করে না। নইলে একটা নির্বাচন করতে কনস্টিটিউয়েন্সি থেকে প্রায় 10 কোটি টাকা খরচ করতে হয়। মানে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন পাগল আছে যে 10 কোটি টাকা দিয়ে ইলেকশনে দাঁড়াচ্ছে দেশ সেবা করার জন্য? যারা কোন চুরি ছাড়া কিছু বোঝে না, ঘুষ ছাড়া কিছু বোঝে না, কাউকে সাহায্য করা, চাঁদা দেয়া। এই যে প্যালেস্টিনিয়ানদের যে এত 70,000 লোক মারা গেল, কয়জন বাংলাদেশি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 50 টাকা, 20 টাকা, 100 টাকা করে চাঁদা দিয়েছেন যে প্যালেস্টিনিয়ানদের জন্য দেই? এগুলা উন্নত বিশ্বের লোকজন দিচ্ছে, মুসলমান দেশগুলো দিচ্ছে না, বাংলাদেশও দিচ্ছে না। তারা তাহলে নিজের দেশে তারা কি করবে? দেশ সেবার জন্য এক একজন 8-10 কোটি টাকা খরচ করে নির্বাচন করবে। বেশিরভাগই তো ব্যবসায়ী, যে 10 কোটি টাকা দিয়ে নির্বাচন করবে, সে কমপক্ষে তার প্ল্যান হচ্ছে কমপক্ষে 1000 কোটি টাকা আমি চুরি করব। জেনে শুনেই জনগণ তাদের নির্বাচিত করবে। এবং এই নির্বাচিত সরকার আসার পরে এই যে যন্ত্রগুলো ইউনূস সরকার কিনছে, ব্যাকপ্যাক নেটওয়ার্ক অ্যানালাইজার, আর এই যে বিরাট এলাকা জুড়ে যে সার্ভে করা, ওয়াইড টেরেইন সার্চিং টুল, এগুলো তারা ব্যবহার করবে না। জনগণের যে প্রাইভেসি সেটা থাকবে না। কিন্তু ইউনূস সরকার যেটা করছেন, এটা কি নিরাপত্তার জন্য নাকি নিয়ন্ত্রণের জন্য? এবং নিয়ন্ত্রণটা কোথায়? উনি তো 85 বছর বয়স, কিছুদিন পরে উনি চলে যাবেন। তার মানে যারা এই যন্ত্রগুলো ইউনূস সরকার দিয়ে কেনাচ্ছে, তাদের ভেতরে রয়েছে হাসিনার ভূত। হাসিনার মতো তারা একটা স্বৈরাচারী সরকার করবে, এবং আমার দৃঢ় বিশ্বাস সেখানে জেনারেল ওয়াকারুজ্জামান একটা খুবই ধূর্ত রোল
প্লে করছেন। জর্জ অরওয়েল সতর্কতা করেছিলেন। জর্জ অরওয়েল বলেছিলেন 1984-এ, যুদ্ধই শান্তি, স্বাধীনতাই দাসত্ব, অজ্ঞতাই শক্তি। যে অরওয়েলিয়ান সমাজ যেটা সৃষ্টি করতে চায় 1984-এ, বিগ ব্রাদার বা বিগ সিস্টারের যুক্তি হচ্ছে আমরা যুদ্ধ করব, বিদেশের সঙ্গে তো করবো না, দেশের জনগণের সঙ্গে যুদ্ধ করব, হত্যা করব, এবং স্বাধীনতা মানে দাসত্ব, তোমাদের স্বাধীনতা আমরা নিয়ে নেব, তোমরা আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের জন্য কাজ করি। আর অজ্ঞতাই হচ্ছে শক্তি। এই যে ফ্যাসিবাদী যে সরকার যে নীতি, তোমরা যত কম জানবে তত ভালো। হীরক রাজার দেশে মনে নাই, যত জানে তত কম মানে, ডায়ালগটা মনে নাই? হীরক রাজার দেশে সত্যজিৎ রায়ের, যত জানে তত কম মানে, মানে যার ভিতরে লেখাপড়া আছে সে স্বৈরাচারী রাজাকে বা স্বৈরাচারকে সমর্থন করে না, মান্য করে না। সুতরাং জনগণকে আফিম দিয়ে ভুলিয়ে রাখো, জনগণ যত কম জানে তত বেশি মানে, আর যত বেশি জানে তত কম মানে। এই ফিলোসফিতে বাংলাদেশ সেনাবাহিনীও বিশ্বাস করে, পুলিশ বাহিনী বিশ্বাস করে, রাজনীতিবিদরা বিশ্বাস করে, শিল্পপতিরা বিশ্বাস করে, যারা দেশটাকে লুটে পুটে খেয়েছে 1972 থেকে, এবং আবার তারা খাবে, তাদের পেট ভরতে পারবেন না। সুতরাং 1984 ফিরে এসেছে। নজরদারি রাষ্ট্রের নতুন মালিক কারা? পুরনো ভূত। বাংলাদেশের আকাশ বদলেছে, সরকার বদলেছে, কিন্তু নজরদারির ছায়া সেটা বদলায়নি। এটা মনে রাখবেন। আজ সাধারণ নাগরিকের শ্বাস প্রশ্বাস পর্যন্ত রেকর্ড করার প্রযুক্তি চলে এসছে। নির্বাচিত নয়, অধিকারহীন কাউকে জবাবদিহি করতে বাধ্য নয় এমন এক সরকারের হাতে। তারা নির্বাচিত নয় এবং তাদের জবাবদিহিও করতে হয় না। তাড়াহুড়ো করে যন্ত্রগুলো কিনছেন কাদের জন্য? পার্লামেন্ট হয়ে গেলে হয়তো আবার পার্লামেন্টে আলোচনা করতে হবে। পার্লামেন্ট আসার আগেই যারা শেকড় ধরে টানছেন, যারা ওই পণদেরকে নিয়ে খেলছেন সামরিক এবং পুলিশ আমলা, তারা কিন্তু বিগ ব্রাদারদেরকে আবার অধিষ্ঠিত করার জন্য এই কাজটা করছে। সুতরাং আপনাদের সাবধান করার দায়িত্ব আমার, আমি করে দিলাম, আমি বলে দিলাম। সুতরাং আপনারা যদি মনে করেন সরকার আপনাদের সমস্ত তথ্য জানবে, যদি তারা বলবে এটা আমরা ক্রাইম প্রিভেন্ট করার জন্য, মানে দুর্নীতি এবং অপরাধ কন্ট্রোল করার জন্য এগুলো করছে, তা আপনি আর 3 মাস দেরি করছেন না কেন? সত্যি সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ডক্টর ইউনূস? যদি হয় তাহলে আপনি তাড়াহুড়া করে, আপনার তো ম্যান্ডেট নাই পোর্ট অথরিটির বিনা টেন্ডারে কাউকে দিয়ে দেয়া, যতই ভালো কাজ হোক, আপনার অধিকারের বহির্ভূত কাজ করে যাচ্ছেন আপনারা, আর জনগণ হাততালি দিচ্ছে, ভালো ভালো ভালো, আমরা ইউনূসকে চাই, আমরা ওয়াকারকে চাই। আমি চাই না বলে এই কথাগুলো বলছি। যাদের শুনতে ভালো লাগে তারা এটা শেয়ার করবেন। আর যারা মনে করেন ডক্টর হাশমি নিজেরা কি মনে করে, আমি নিজেকে কিচ্ছু মনে করি না। আমি একজন রিটায়ার্ড প্রফেসর, অল্প জানি, যেটুকু জানি সেটা সততার সঙ্গে আপনাদের সামনে তুলে ধরি। আমার কোনো এজেন্ডা নাই, মন্ত্রী হতে চাই না। যদিও পিনাকি ভট্টাচার্য বলেছে উনি ডক্টর হাশমি তারেক রহমানের সঙ্গে দেখা করতে গেছে শিক্ষামন্ত্রী হওয়ার জন্য, এবং মিথ্যাচারও করেছে যে আমি নাকি হাসিনার আমলেও মন্ত্রী হতে চেয়েছিলাম। এই মিথ্যাবাদীরা আমাকে ভয় পায়, গুজব রটনাকারীরা ভয় পায়। সুতরাং আমি কাউকে ভয় করে, কেয়ার করে, তোয়াক্কা করে কথা বলি না, কারণ আমার লোভ নেই, ভয়ও নেই। যারা বিশ্বাস করেন আমার কথা শুনবেন, যারা মনে করেন দেশে যে এই যে বিভিন্ন ডিভাইস কেনা হচ্ছে বেআইনি ভাবে, যেগুলো প্রমাণিত, জুলকারনাইন সায়ের রিসিটের ছবি ছাপিয়ে পর্যন্ত দিয়েছেন, সরকার যে টেন্ডার দিয়ে ইংরেজিতে ওটা কিনেছেন। সুতরাং এরপরে বিশ্বাস